টিচিং পয়েন্ট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসটা নেব। নবম দশম শ্রেণীর চ্যাপ্টার ওয়াইজ আমি চেষ্টা করব ধারাবাহিক ক্লাসগুলো দেওয়ার জন্য। তো এখানে মোট 14টা অধ্যায় আছে। 14টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা স্বাভাবিক সাধারণ ভূমিকা নিয়ে আলোচনা করা আছে, পদার্থবিজ্ঞানের বেসিক কিছু আছে এখান দিয়ে, এবং দ্বিতীয় এবং চতুর্থ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চ্যাপ্টার তৈরি করা। তো আমি ধারাবাহিক ক্লাসে প্রথম ক্লাস যেটা গতি নিয়ে শুরু করব, এবং এরপরে যদি প্রথম ক্লাসটা নেওয়ার প্রয়োজন মনে করি বা প্রথম ক্লাসে যখন এমসিকিউ পর্বটা আলোচনা করব তখন আমি প্রথম ক্লাসটা প্রথম চ্যাপ্টারটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধারাবাহিক ক্লাসের আজকে আমি শুরু করতে যাচ্ছি গতির চ্যাপ্টারটা। গতিটা আসলে কি? গতি বলতে আমরা কি বুঝি? কোনো কিছু চলমান অবস্থায় থাকলে সেটাকে আমরা গতি বলি। গতিটার ইংরেজিটা হলো মোশন। আমরা যেহেতু আস্তে আস্তে উচ্চ ক্লাসে যাচ্ছি, সুতরাং আমাদের সবকিছুর পাশাপাশি ইংরেজি ওয়ার্ডগুলোও জানা জরুরি, কারণ এরপরে যখন ক্লাস 9-10 শেষ হয়ে যখন একাদশ দ্বাদশ চলে আসবে তখন সেখানে অনেকগুলো ইংরেজিতে টার্ম আসবে, সেগুলো আমাদের এখন থেকে যদি পরিচিত হয়ে যায় ভবিষ্যতে যে আমাদের এগুলো অনেক কাজে লাগবে। তো আমি চেষ্টা করব যে সবকিছুর পাশাপাশি ইংরেজি যে মিনিংগুলো সেগুলো আস্তে আস্তে সবাইকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো গতি, মোশন হলো গতি, মোশনকে আমরা বাংলাতে গতি বলি। তো গতির চ্যাপ্টারের প্রথমে আমি সাবজেক্ট ওয়াইজ ভাবে আলোচনা করতে যাচ্ছি। তো গতির বিষয়ে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে স্থিতি এবং গতি। আমরা স্থিতি এবং গতিটাই পদার্থবিজ্ঞানের প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করব। স্থিতি এবং গতি, এই দুটো জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সবাই আপনারা। তো স্থিতি কি এবং গতি কি? স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কিছু কল্পনা করতে চাই তাহলে আমরা কি দেখবো যে রাস্তা দিয়ে একটি গাড়ি চলতেছে, রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাকে আমি স্বাভাবিকভাবে গতি বলবো। এবং স্থিতি যদি আমি কল্পনা করতে চাই তাহলে দেখবো যে একটা টেবিলের উপর একটা বই পড়ে আছে, বা টেবিলের উপর মোবাইল ফোনটা, স্মার্টফোনটা পড়ে আছে। এখন ঘটনা হচ্ছে আমি গতি কেন বলতেছি এবং স্থিতি কেন বলতেছি, দুইটাই তো বস্তু। আমি কেন এটাকে স্থিতি বলতেছি এবং কেন এটাকে গতি বলতেছি, এটা আমি আমাদের স্বাভাবিকভাবে ব্যান্ডকে যখন আমরা বলবো যে কোনটা গতি এবং কোনটা স্থিতি, আমরা সেটা কল্পনা করার জন্য আমরা একটা রেফারেন্স লাইন বা যেটাকে অরিজিন বলে, আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় অরিজিন বা প্রসঙ্গ বিন্দু বলি। রেফারেন্স লাইন যেটার মানে বাংলা মিনিং, রেফারেন্স লাইন বলতে আসলে এমন কিছু বোঝায় যেটা একটা সাপেক্ষে আরেকটা কল্পনা করে কোনটা সাপেক্ষে কোনটা কল্পনা করতেছে। এটা দেখা যাচ্ছে স্থিতি আমরা কখন বলতেছি বললেন, স্থিতি আমরা তখনই বলতেছি যখন টেবিলটা স্থির আছে এবং টেবিলের উপর বইটাও স্থির আছে। এখন আমি শুধুমাত্র যদি বইয়ের দিকে তাকাই তাহলে আমি বুঝতে পারবো না যে আসলে স্থিতি না গতি। আমরা যখন টেবিলটা উপরে বইটাকে দেখতেছি তখন টেবিলের সাপেক্ষে আমরা বইটাকে কল্পনা করে বলতেছি এই বইটা স্থির রয়েছে। এবং গাড়িটাকে আমি কখন গতিশীল বলতেছি, গাড়িটাকে তখনই গতিশীল বলতেছি রাস্তার দিকে তাকিয়ে যখন দেখতেছি যে গাড়িটা রাস্তার উপর দিয়ে চলতেছে, তখন রাস্তাটা হচ্ছে রেফারেন্সিং বা আমাদের হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা অরিজিন বলি। এখন আমাদের যদি রাস্তা না থেকে যদি আমরা একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দিকে তাকাতাম এবং চারদিকে কোনো কিছুই দেখতাম না, ধরেন একটা গাড়িতে দাঁড়ায় আছি আরেকটা গাড়ির দিকে তাকাচ্ছি, তখন আমরা কি দেখতাম? তখন দেখতাম যে গাড়িটাও স্থির রয়েছে, কারণ দুইটা গাড়ি চলন্ত অবস্থায় আছে। অনেক সময় আমাদের এই জিনিসটা দেখা যায় যে যখন আমরা ট্রেনে চলে যাচ্ছি, পাশাপাশি দুইটা ট্রেন চলতেছে, তখন চারদিকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো না দেখি তখন স্বাভাবিকভাবে আমি সেটাকে কি বলবো যে গাড়িটা স্থির রয়েছে, কিন্তু গাড়িটা আসলে চলতেছে, গাড়িটা ট্রেন দুইটা আসলে চলন্ত অবস্থায় থাকে। তো এটাই হচ্ছে মূলত স্থিতি এবং গতি। মূলত সময়ের সাপেক্ষে এটার যদি স্থান পরিবর্তন হয়, সময়ের সাথে কোনো বস্তুর স্থান পরিবর্তন, এই যে যখন সময় চলবে, ধরেন সময় অতিবাহিত হচ্ছে, সেই সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থানটা পরিবর্তন হয় তখন সেটাকে আমি গতি বলবো। এবং সময়ের সাথে কোনো সময়ের সাপেক্ষে সময়কে কল্পনা করে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন আমি দেখবো কোনো কিছুর অবস্থান পরিবর্তন হচ্ছে না, অবস্থান মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তার মানে সেটাকে আমি তখন স্থিতি বলবো। আর এটা সম্পূর্ণটাই আমি কিসের সাপেক্ষে করবো, এটা চারপাশে যেটা আছে সেটার সাপেক্ষে বলবো, সাপেক্ষে দেখে আমি তারপরে সেটাকে আর কি বিবেচনায় নিয়ে আসতে পারবো যে আসলে এটা স্থির অবস্থায় রয়েছে না গতিশীল অবস্থায় রয়েছে। তো এখানে পদার্থবিজ্ঞানে এখানে আর তেমন কোনো কিছু নাই। তো আমি নেক্সটে হচ্ছে গতির প্রকারভেদ আছে। এখানে গতির প্রকারভেদ, গতির প্রকারভেদ গতি। তো দেখা যাচ্ছে গতির প্রকারভেদের মধ্যে রয়েছে সরলরৈখিক গতি,
সরলরৈখিক গতি। আচ্ছা, সরলরৈখিক গতি আমি কখন বলবো? মানে কোনো কিছু, মানে দেখা যাচ্ছে যে সরলরেখা বরাবর কোনো কিছু সময়ের সাথে অবস্থান পরিবর্তন করলে সেটাকে আমরা সরলরৈখিক গতি বলতে পারি। আচ্ছা, ধরেন এখানে কোনো কিছু, এখানে যে এই কলমটা স্থির রয়েছে, আমি এটাকে হালকা করে এখানে যখন নাড়া দেবো তখন এটা কি করছে? এটা সরলরেখা বরাবর স্বাভাবিকভাবে চলতেছে, তো এটাকে আমি সরলরৈখিক গতি বলতে পারি। মানে জাস্ট সিম্পলি ভাবে যদি আমি কল্পনা করি, একটা মার্বেল যদি আমি টেবিলের উপর রাখি এবং সেটাকে যদি এভাবে টোকা দেই, তাহলে সেটা কি করবে? সেটা যেদিক সেদিক চলে যাবে সরলরেখা বরাবর, সেটাকে আমি সরলরৈখিক গতি বলতে পারি। এরপরে আছে আমাদের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ইংরেজি হচ্ছে সার্কুলার মোশন। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতিতে কি থাকবে? একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘুরতে থাকবে। যেমন আমি যদি কল্পনা করি একটি ঘড়ির কি থাকে? ঘড়ির এখানে একটা বিন্দু থাকে এবং এই বিন্দুকে কেন্দ্র করে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটা কি করে চলতে থাকে। এখন এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি করতেছে? এই দেখেন সমদূরত্বে ভাবে ঘুরতেছে, এও সমদূরত্ব ভাবে ঘুরতেছে, এও সমদূরত্ব ভাবে ঘুরতেছে। এখন ঘূর্ণন গতি আমি তখনই বলবো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, আপনারা দেখতে পাচ্ছেন, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে যখন কোনো কিছু ঘুরতে থাকবে তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। ঠিক আমি যদি একটি পাখাকে কল্পনা করি, বৈদ্যুতিক পাখাকে কল্পনা করি, তাহলে কি দেখতে পাবো? বৈদ্যুতিক পাখাকে যদি কল্পনা করি তাহলে দেখতে পাবো যে বৈদ্যুতিক পাখাটা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব মানে কি? এটা একই জায়গা থেকে সমান দূরত্ব করে সে ঘুরতেছে, এটাই হচ্ছে সমদূরত্বে ঘোরা। আচ্ছা, সমদূরত্বে যে ঘুরতেছে এটাকে আমি কি বলবো? ঘূর্ণন গতি বলবো। এরকম আরো অনেক উদাহরণ আমরা দিতে পারবো। যেমন হচ্ছে চাঁদ আমাদের কি করে? চাঁদ আকাশে থাকে এবং সে পৃথিবীকে কেন্দ্র করে সে পৃথিবীর চারদিকে ঘুরতেছে, ঠিক আছে? তখন আমরা কি বলতে পারি? চাঁদটাও তখন ঘূর্ণন গতির মধ্যে পড়বে। এরকমই আছে ঘূর্ণন গতি। আর আরেকটা প্রকার গতি আছে, সেটা হচ্ছে চলন গতি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। আমি চলন গতির কনফিউশনটা দূর করব। চলন গতিটা হচ্ছে কোনো কিছু এমন ভাবে চলতে থাকবে যেন বস্তুর কণা একই সময়ে একই দিকে গমন করবে। যেমন ধরেন আমি কিভাবে বলবো, দেখা যাচ্ছে এই কলমটাই আমি যখন এখান থেকে এই দিকে নিয়ে যাব, তখন কি হচ্ছে? এই জায়গাটাও কলমের মুভ করতেছে, এই জায়গাটাও কলমের মুভ করতেছে, এই জায়গাটাও কলমের মুভ করতেছে। একই সাথে যখন একই বস্তুতে যখন মানে সকল কণা একই সময়ে স্থান পরিবর্তন করতেছে, তখন সেটাকে আমি কি করব? চলন গতি বলবো। আমাদের বইয়ে একটা এরোপ্লেনের সুন্দর করে ছবি দিয়ে আছে, তো দেখা যাচ্ছে এখানে একটা কোনো কিছু মুভ করতেছে, এখানে একটা মুভ করতেছে কোনো কিছু, এখানে একটা মুভ করতেছে, এখানে একটা কোনো কিছু মুভ করতেছে, এখানে কোনো কিছু একটা মুভ করতেছে, এখানে কোনো কিছু একটা মুভ করছে। এই সবগুলো কিন্তু যখন একসাথে মুভ করবে তখন সেটাকে আমরা বলবো চলন গতি। মানে একসাথে যখন সময়ের সাথে সবাই একসাথে স্থান পরিবর্তন করবে সেটাকে আমি কি বলবো? চলন গতি বলবো। তো চলন গতিটা এ যদি এলোমেলো দিক পরিবর্তন করে তাহলে কিন্তু সেটাকে আমরা চলন গতি বলতে পারবো না। এ যদি সোজা এভাবে না যেয়ে যদি এভাবে যেত এবং এ যদি এভাবে না দিয়ে যদি এভাবে যেত, তখন আমি কখনো একে চলন গতি বলতে পারতাম না। চলন গতি হচ্ছে মূলত সকল কণা একই সময়ে একই দিকে গমন করবে। যেমন রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি চলে, একটা প্রাইভেট কার যখন রাস্তা দিয়ে চলে, তখন কি হয়? আমি এক্সেলটা দেখাচ্ছি। মূলত এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে একটা চাকা। দেখা যাচ্ছে চারটা যে চাকা আছে, এখানে চারটা চাকা যখন মুভ করবে, তখন কিন্তু চারটাই একসাথে মুভ করে। সো আমি এটার সাপেক্ষে চারটা একসাথে আমি কি বলতে পারি? চলন গতি বলতে পারি, ঠিক আছে? আর আরো তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। আমাদের এর আগে যেটা ছিল বেগ এবং দ্রুতি দেখছিলাম, সেটা হচ্ছে দ্রুতিটা ছিল স্কেলার রাশি এবং বেগটা ছিল আমাদের ভেক্টর রাশি, কারণ বেগের সাথে আমাদের সম্পর্কিত ছিল সরণ। আর এক্ষেত্রে ত্বরণ আর মন্দন জিনিসটা মোটামুটি একটা বিপরীত বলা চলে। যেমন আমরা ত্বরণ বলতে আসলে কি জানি? ত্বরণটা নিয়ে আমি আলোচনা করলে দেখা যাবে যে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ যদি প্রথমে আমি কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে, আমি মন্দনটা নিয়ে পরে আলোচনা করব। এখন যদি ত্বরণ নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের, অসম কথাটা এখানে আসছে, অসম বেগের পরিবর্তনের হার কথাটা থাকবে এই জন্য যে এখানে সময়ের সাথে সম্পর্কিত, এটা তাই।
হার, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে আমি কি বলতেছি? ত্বরণ বলতেছি। এখন অসম কথাটা এখানে কেন আসলো? মানে অসম বলতে আচ্ছা, এখানে একটা কথা বলা লাগবে, সেটা হচ্ছে এক্সেলারেশন। এক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। আচ্ছা, আর বন্ধন আছে ডেক্সেলারেশন। আচ্ছা, এখন ডিএক্সেলারেশন মানে হচ্ছে মন্দন। আচ্ছা, সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হার কথাটা যখনই আসবে তখন সেখানে টি কথাটা কিন্তু আমাদের নিচে চলে আসে। আচ্ছা, অসমবেগ কেন বলতেছে? কারণ আমাদের বেগ যদি ধরেন কোনো কিছু চলতেছে, দেখা যাচ্ছে এর একটা সরলরেখা, এখানে ধরেন প্রথম এক মিনিট, এটা হচ্ছে দ্বিতীয় মিনিট, এটা হচ্ছে তৃতীয় মিনিট, এটা হচ্ছে তৃতীয় মিনিট, এগুলো কিন্তু সব 1 মিনিট করে আর কি, আমি এটা বোঝা যাচ্ছে। এটা প্রথম মিনিট, এটা দ্বিতীয় মিনিট, এটা তৃতীয় মিনিট, আর এটা হচ্ছে চতুর্থ মিনিট। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কোনো গাড়ি এখান থেকে যখন যাত্রা শুরু করবে, তার বেগ যখন এখান থেকে, এটা হচ্ছে প্রথমের দিকে তো কোনো কিছুর বেগ 0 থাকে। আমি ধরেন গাড়িটাকে যখন চলমান অবস্থার পর বলতেছি, গাড়িটা অলরেডি রানিং গাড়ি, তার মানে এখান থেকে যদি কল্পনা করি তার গাড়িটার বেগ যদি আমি 5 মিটার পার সেকেন্ড বলি, এটার বেগ এই অবস্থাতেও গাড়িটা যদি 5 মিটার পার সেকেন্ডই চলে, আবার এখানে যদি 5 মিটার পার সেকেন্ডই চলে, আবার এখানে যদি 5 মিটার পার সেকেন্ড চলে, তাহলে কি তার কোনো বেগের পরিবর্তন হলো? না, এখানে কোনো বেগের পরিবর্তন হয়নি, তার মানে এখানে তার কোনো ত্বরণেরও পরিবর্তন হয়নি। আমাদের ত্বরণ কথাটা যখনই আসবে তখনই মাথায় রাখতে হবে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। আচ্ছা, এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানে 5, এখানে 5, এখানে 5, এখন 5 মানে 5 না থেকে যদি এখানে থাকতো, এখানে 5 থাকতো, এখানে 8 থাকতো, এখানে 7, এখানে 9 থাকতো, এখানে যদি 12 থাকতো, তাহলে এটা কি হচ্ছে দেখেন তো? সময়ের সাথে যে অসমবেগ, বেগের কি আর সমতা আছে? বেগের আর সমতা নাই, তার মানে অসমবেগের পরিবর্তনের যে হারটা রয়েছে সেটাকে আমরা কি বলতে পারি? আমরা ত্বরণ বলতে পারি। ত্বরণ হলো বেগ, অসমবেগ ডিভাইডেড বাই অসমবেগ ডিভাইডেড বাই আমাদের সময়, অসমবেগ ডিভাইডেড বাই সময়। এখানে আমাদের দেখা যাচ্ছে অসমবেগটা আমরা কিভাবে বের করব? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, শেষ বেগকে আমরা অবশ্যই ভি দ্বারা প্রকাশ করব, আর আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করব, আর এটাকে সময়কে টি দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এইখান থেকে আমরা এটা যদি কল্পনা করলাম কত সুন্দর করে, যে 5, 8, 9 এবং 12 হলে সেটা হচ্ছে এক্সেলারেশন হচ্ছে বা ত্বরণ হচ্ছে। এখন আমরা এটাকে যদি আবার এভাবে কল্পনা করি যে প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটার ধরেন বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কত হলো? 9 মিটার পার সেকেন্ড, এবং এটাতে এসে কি হলো? গাড়িটা 4 হয়ে গেল, 4 মিটার পার সেকেন্ড বা 4 মিটার পার সেকেন্ড। এটা এসে আবার দেখা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড হলো। এই জায়গাতে এসে গাড়িটা দেখা যাচ্ছে ত্বরণ আবার হচ্ছে কত হলো? এর জায়গাতে এসে আবার 5 হয়ে গেল। এই জায়গাতে যে একটা বেগের পরিবর্তন হচ্ছে আমরা দেখতেছি, এই বেগের পরিবর্তনটা এই জায়গা থেকে এটা কি করছে? বাড়ছে, তার মানে এটাতে ত্বরণে বাড়ছে, এবং 9 মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে এটাতে 4 হয়ে গেছে। এটা কি করছে? এটাকে আমরা তখন বলবো মন্দন। মন্দনটা কি? ত্বরণের এই ঋণাত্মক। এখানে কিন্তু অসমবেগের পরিবর্তনই হচ্ছে, কিন্তু মানটা যখন ঋণাত্মক চলে আসবে তখন এটাকে আমরা মন্দন বলি। মূলত ত্বরণ মন্দন সেম জিনিস, শুধুমাত্র ত্বরণ অসমবেগের পরিবর্তন বৃদ্ধির কারণে হয়। এবং আমরা তো এরপরে আসে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা হলো যে একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে যদি কোনো কিছু অতিক্রম করে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে। আমাদের এখানে উদাহরণস্বরূপ তেমন কিছু জানার দরকার নেই, আমাদের যেমন হচ্ছে হৃৎপিণ্ডের গতি এখানে কথা বলা আছে, এবং ফ্যানের পাখাটাকেও আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি, কারণ ফ্যানের পাখাটা যেহেতু নির্দিষ্ট সময় পরপর যে অতিক্রম করে, এর পাশাপাশি কিন্তু এটা নির্দিষ্ট বৃত্তকে কেন্দ্র করেই, মানে নির্দিষ্ট বৃত্তকে কেন্দ্র করে সে কিন্তু তার মানে পথ অতিক্রম করে। সো আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা পর্যায়বৃত্ত গতিও বলতে পারি। আচ্ছা, এরপরে আছে আমাদের সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। আচ্ছা, এটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সরল স্পন্দন গতি হচ্ছে এটাকেও কিন্তু আমরা, এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি, এটা পুরোপুরি পর্যায়বৃত্ত গতি না, তবে এটা মোটামুটি পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ে। যেমন
আমরা হচ্ছে দোলনায় দোল খাবো, যখন দোলনায় যখন দোল খাই, এটা দোলনা থাকলে যখন এটা দোল খাই, বা পেন্ডুলাম বা এটা দেখা যাচ্ছে পেন্ডুলামটা এদিকে একবার যায় এদিকে একবার যায়, এটা হচ্ছে এটা নির্দিষ্ট, এটা তেমন কিছু না, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুতে স্পন্দিত হয়। দেখা যাচ্ছে এটা এখানে এসে একবার স্থিত হবে, একবার এদিকে যাবে একবার এদিকে যাবে একবার, যে দুই দিকে যে মুভ করতেছে এটাই হচ্ছে মূলত সরল স্পন্দন গতির মানে প্রধান বৈশিষ্ট্য। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, এটা হচ্ছে সিম্পল হারমোনিক অক্সিলেশন বা সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি।